স্বাগত জানাচ্ছি RICL প্রেজেন্টস মিট দ্য পিপল এই আয়োজনে। রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি। এই আয়োজনের সঞ্চালক আমি। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 2 সপ্তাহের কথা বলি যে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করেছেন আপনারা, বিশেষ করে ফুয়েল পাম্পগুলোতে। একই সাথে জনগণ তাদের ভোগান্তির কথা বারবার বলেছে, যেগুলো গণমাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখেছেন। একই সাথে নিজেও হয়তো প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছেন এই সংকটের কথায়। এই সংকটের কথা যখন আমরা বলেছি বা সমস্যার উত্তর খোঁজার চেষ্টা করেছি, তখন বিশেষজ্ঞরা বারবারই বলেছেন এর বিকল্প খুঁজে নিতে, অর্থাৎ আসছে দিনগুলোতে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়, বিশেষ করে বিকল্প জ্বালানির উপরে কিভাবে মনোযোগ বাড়ানো যায়, সেই বিষয়গুলো তারা বারবার তুলে এনেছেন। যেমন হতে পারে সৌরশক্তির ব্যবহারের উপরে গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। একই সাথে সেটা হতে পারে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা সহ টেকসই যত দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, তারা সব সময় মনোযোগের সাথে দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারের বা নীতি নির্ধারকের। সরকার এই জায়গায় বরাবরই বিনয়ী। তারা বলছেন যে ভবিষ্যতের কথা চিন্তা করে তারাও সেই পথে হাঁটছেন। বাংলাদেশ এবং যারা এই জায়গায় চিন্তা করছেন বা নীতি নির্ধারকরা, তারা কতটুকু হেঁটেছেন এই পথে, আমরা এই প্রশ্ন বারবার করতে চাই। ঠিক এই কারণেই আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। স্বাগত জানাচ্ছি আরও একবার এই আয়োজনে এবং পরিচয় করিয়ে দিতে চাই আমাদের দুজন বিশেষ অতিথি রয়েছেন আমাদের সাথে আজকে স্টুডিওতে। পরিচয় করিয়ে দিয়ে আমার হাতের ডানে রয়েছেন ডক্টর SM নাসিফ শামস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং সহযোগী অধ্যাপক। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। একই সাথে আমার হাতের বামে অবস্থান করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার। স্বাগত জানাচ্ছি আপনাকে, অনেক ধন্যবাদ। এবং আমাদের এই আয়োজনে বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন এক ঝাঁক তরুণ শিক্ষার্থী, যারা তাদের যৌক্তিক প্রশ্ন নিয়ে হাজির হবেন। একই সাথে তারা তাদের মূল্যবান মতামত জানাতে পারবেন এই আয়োজনে। আমরা আলোচনায় চলে যেতে চাই। ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা আমরা কতটুকু নিশ্চিত করতে পেরেছি, বা বিকল্প জ্বালানির যখন কথা বলি, সেই জায়গায় বাংলাদেশ কতটুকু পথ হেঁটেছে? বিকল্প জ্বালানি বলতে যে গ্রিন অথবা ক্লিন এনার্জি, তো বাংলাদেশের যে এখনকার অবস্থান তা আসলে কিছুটা আশাব্যঞ্জক। আবার আমাদের যে টার্গেট ছিল, মানে এটা তো শুরু হয় পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান থেকে, যে আমাদের 5% 2015-র মধ্যে, 21 সালে 10%। তো এখন অবধি আমরা 3%-এ 3 to 3.5 এরকম আমরা আছি। আমাদের টোটাল হয়তো 30-এর কাছাকাছি, সেটা 3% আমরা করতে পেরেছি। এখন আমাদের যে ন্যাশনাল যে টার্গেট রয়েছে, যে 2030-এর মধ্যে 10%, তারপরে তো এখন এইটাতে আমরা আসলে এখনো অ্যাচিভ করতে পারি নাই বিভিন্ন কারণে। 3 ধাপে আছে, 2030, 40, 50। হ্যাঁ, এখানে আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো কমিটমেন্ট আছে। তো ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন যেটা, এটা আমরা NDC 3.0 এই 25 সালের শেষে জমা দিয়েছি। তো ওখানে ওটা আছে একটা। আর তারপরে রিনিউয়েবল এনার্জি মাস্টার প্ল্যান 2025, ওখানে একটা আছে। এরকম আমাদের কয়েকটা 2100 ডেল্টা প্ল্যান আছে। সব কিছু মিলিয়ে আসলে আমাদের মোটামুটি এরকম যে 2030 সালের মধ্যে আমরা 20%, 30% এবং 2040-এর মধ্যে 30 থেকে 40%, এই পলিসিগুলো একটার সাথে একটা আবার কিছুটা ভিন্নতা মত পোষণ করে, কিন্তু মোটামুটি এরকম যে 2030-এর মধ্যে 20% রিনিউয়েবল এনার্জি। আর এদিকে টোটাল প্রোডাকশন হয়তো হবে 2030-এর মধ্যে 37,000 মেগাওয়াট, আর 2040-এর মধ্যে 55,000 মেগাওয়াট। কিন্তু মানে এই যে এই টার্গেটটা রিচ করতে হলে যেই জিনিসগুলো আমাদের আসতে হবে, তার মধ্যে একটা কিন্তু এই যে রিনিউয়েবল এনার্জির একটা যেরকম আছে, এইটা হচ্ছে যে পরিবেশ বান্ধব গ্রিন এনার্জি। আর ক্লিন এনার্জি হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটা কিন্তু আবার চলে আসছে। এটা 2400 মেগাওয়াট, সেটা নিয়ে সব জায়গায় খবর চলে এসছে। তো এইটাকে ধরা হয় যে ক্লিন এনার্জি, যেহেতু অলমোস্ট লাইক 60 থেকে 80 বছরের এটা পাওয়ার প্ল্যান্ট। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে এনার্জি মিক্স। এবং এনার্জি মিক্সটা আমার মনে হয় এখন যেদিকে বাংলাদেশ যাচ্ছে বেশ সাস্টেইনেবল। কারণ শুধুমাত্র নিজস্ব যে ফসিল ফুয়েলটা আছে, সেটা তোলার একটা প্ল্যান ছিল, সেটা বোধহয় মানে এই ঘনবসতিপূর্ণ দেশে অথবা টেকনিক্যাল প্রবলেম অথবা ইন্টারন্যাশনাল যে মানে ফসিল ফুয়েল, বিশেষ করে কোল পলিটিক্স আছে, যে কোনো কারণে হোক আমাদের গ্যাস এবং কোল এটা আমরা তুলতে পারছি না। এই জায়গায় একটা আমাদের কমতি আছে।
তাছাড়া মোটামুটি আমার মনে হয় যে আমরা মানে বেশ এগিয়েছি, এবং এই জায়গাগুলোতে আসলে সবাই যদি একসাথে একইভাবে কাজ করে, যেরকম করে আসছে সবাই, তো তাহলে আসলে এটা আমরা বোধহয় এই লক্ষ্যগুলো পূরণ করতে পারবো। জি, ডক্টর এস এম নাসিফ শামস যথার্থই বলছিলেন। এই একই প্রসঙ্গে আসবো এয়ার কমোডর মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার, তিনি আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাতুয়াইলে একটি প্রজেক্ট ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই প্রজেক্ট নিয়ে কথা হয়েছে সংসদেও। বলা হচ্ছে যে সরকার বলছে যে সেখান থেকে ওয়েস্ট ম্যানেজমেন্টকে কিভাবে আরেকটু ভালোভাবে করা যায়, আরেকটু বেটার করা যায়, যেটা বলা হচ্ছে সেখান থেকে জিরো ওয়েস্টে রূপান্তর করা যায়। এই প্রক্রিয়াটা কিভাবে সম্ভব হবে, এবং সেটা যদি হয়েও থাকে মাতুয়াইলের যে প্রজেক্টটা, সেখানে আসলে কি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন? ওকে, জি, আমি জাস্ট এই প্রসঙ্গে আসার আগে আমি জাস্ট আমার টোটাল চেনটা একটা অবগত করতে চাই। যে আপনি জানেন যে আমাদের 3টা স্টেজে আমাদের বর্জ্য কালেকশন করে থাকি। ফার্স্ট হলো আমাদের বাসাবাড়ি থেকে নিয়ে আসি, বাসাবাড়ি থেকে এনে প্রতিটা ওয়ার্ড, বাসাবাড়ি থেকে ওয়ার্ডে এক একটা ওয়ার্ডে STS আছে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। সো এখানে সবগুলি ওয়ার্ডের STSটা ওখানে চলে আসে। এরকমভাবে আমাদের 64টা STS আছে। সো এখান থেকে আমরা দিনের বেলা নেওয়া যায় না, রাত্রেবেলা আমরা এটা মাতুয়াইল ল্যান্ডফিল্ডে নিয়ে যাই। সো আমাদের প্রতিদিন ওয়েস্ট জেনারেশন হয় 3200 থেকে 3300 টন প্রতিদিন। জি, এইটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। এটা বাড়তেই, আপনি যদি যান মাতুয়াইল ল্যান্ডফিল্ডে, পাহাড়ের চেয়ে উপরে পাহাড়, ওরকম একটা স্তূপ হয়ে আছে। এটা আলটিমেটলি আপনি জানেন যে এটা ওয়েস্ট থেকে কিন্তু মিথেন একটা সোর্স উৎপাদন হয়, সবচেয়ে বেশি মিথেন উৎপাদন হয় ওখান থেকে, এবং সেটা বেশ বিষাক্ত। এবং এই মিথেনটা হলো আপনার 28 টাইমস পাওয়ারফুল দেন কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, সো এইটা একটা বড় ধরনের প্রভাব পড়ছে আমাদের এলাকাবাসী যারা আছেন সেখানে। কিন্তু তাদের প্রতিনিয়তই আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে তাদের শ্বাসকষ্ট হচ্ছে, থাকতে পারছে না, তারপরে আগুন ধরে যাচ্ছে। তাদের একটা পারসেপশন ছিল যে আমরা আগুন লাগাচ্ছি। আসলে যেহেতু মিথেন গ্যাস ওখানে আছে, তারপরে হলো আপনার যে ওয়েস্টগুলির নেচারটা, তো ভ্যারাইটি অফ ওয়েস্ট ওখানে আসে, ওখানে দাহ্য পদার্থ থাকে, বিভিন্ন জিনিস থাকে। সো অটোমেটিক কিন্তু আলটিমেটলি এখানে আগুন লেগে যাচ্ছে। সো এই চিন্তা থেকেই কিন্তু আমাদের কিছু একটা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছিলাম যে ওয়েস্টটাকে কীভাবে উন্নত দেশের যেভাবে করে সেভাবে কিন্তু সেই অর্গানাইজড ওয়েতে কী করা যায়। তারপরে ভেরি রিসেন্টলি আপনি জেনে খুশি হবেন যে আমরা দক্ষিণ কোরিয়ার BNF, বেস্ট অ্যান্ড ফার্স্ট একটা কোম্পানি, তারা এগিয়ে আসার পরে তারা আমাদেরকে টোটাল একটা প্রক্রিয়া এবং প্ল্যান আমাদেরকে দেয়। সেটার ভিতরে হলো আপনার, তারা প্রথমে বলে যে এক্সিস্টিং যে ল্যান্ডফিল আছে, আমাদের টোটাল ল্যান্ডফিল্ড হলো 181 একর। এর ভিতরে এক্সিস্টিং যেটা আছে সেটা হলো 100 একর, আর নতুন করে আমাদের অ্যাকোয়ার করে আমরা নিয়েছি হলো আর 81 একর। সো 100 একরের যেহেতু স্তূপকৃত ময়লা ওখানে রয়ে গেছে, সেখানে তারা একটা প্রি ফিজিবিলিটি স্টাডি করলো। সেখানে দেখা গেলো যে আমরা প্রতি বছর 15,000 টন মিথেন গ্যাস আমরা ওখান থেকে উঠাইতে পারবো। সো আমি যদি বলি আমাদের প্রজেক্টটা যদি 15 বছরের যদি প্ল্যান করি, আমরা টোটাল 5,13,000-15,000 টনের মতো আমরা কার্বন ডাইঅক্সাইড সমপরিমাণ মিথেন গ্যাস ওখান থেকে আমরা উঠাইতে পারবো। সো ওনারা চিন্তা করলো যে আমরা মিথেন গ্যাসটাকে আমরা ইউজ করব। সেকেন্ড হলো আমাদের এক্সিস্টিং ল্যান্ডফিলটা আছে, এটা সারফেসে যদি আপনি যে কথাটা বললেন রিনিউয়েবল এনার্জি ব্যাপারটা আসছে এবং সাস্টেনেবল এনার্জির ব্যাপারটা আসছে, তখন ওখান থেকে তারা বললো যে আমরা এখান থেকে যদি আমরা সোলার প্যানেল যদি ওখানে বসাতে পারি, তাহলে আমরা ওখান থেকে একটা ইলেকট্রিসিটি জেনারেশন হবে। আর প্লাস হলো এক্সিস্টিং যে ওয়েস্টটা আছে এটাকে প্রসেস করে এখান থেকে আমরা যদি বিভিন্ন প্রোডাক্ট করতে পারি, ওইটারই ধরে আমরা ফিজিবিলিটি স্টাডি করার পর আমাদের ফাইনাল আউটকামটা হয়ে আমরা ফাইনালি তাদের সাথে আমরা চুক্তি করেছি, আপনি জেনেছেন। জি, সো এখানে আমি যেটা বললাম, আমাদের যে এক্সিস্টিং যে সারফেসটা আছে সেখানে আপনার সোলার এনার্জি ইউজ করে আমরা ওখান থেকে প্রতি বছর 28,000 মেগাওয়াট আওয়ার ইলেকট্রিসিটি আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। আচ্ছা, সেটা কবে নাগাদ আশা করছেন আপনারা যে সেটা উৎপাদন করা সম্ভব? এটাই আগামী মাস থেকে তাদের কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে। আমরা আশা করছি, আমরা কন্টিনিউয়াস তাদেরকে প্রেশার দিচ্ছি যে ইমিডিয়েটলি তারা যেন কাজটা শুরু করে। তারা কথা দিয়েছে আগামী মাসের 15 তারিখের ভিতরে তারা কনস্ট্রাকশনটা শুরু করবে। সো ওভারঅল আমরা যেহেতু পার্ট বাই পার্ট, একটা তো সোলার প্যানেল, তারপর আপনার মিথেন গ্যাসটাকে ওখান থেকে উঠাবে, তারপর এক্সিস্টিং যে ওয়েস্টটা আছে সেখানে আপনার 5টা প্ল্যান্ট হবে। 5টা প্ল্যান্টের ভিতরে হলো একটা প্ল্যান্ট হলো BSF প্ল্যান্ট। এখানে হলো আপনার যে আপনি জানেন যে আমাদের ওয়েস্টের পার্সেন্টেজটা হলো 68% হলো অর্গানিক ওয়েস্ট, তার 14% হলো আপনার প্লাস্টিক ওয়েস্ট, আর বাকি অন্যান্য ওয়েস্ট।
সো অর্গানিক ওয়েস্টের ভিতরে অনেকগুলি প্রোডাক্ট আমরা এখান থেকে পেতে পারি, ফিজিবিলিটি স্টাডিতে দেখা গেছে। তো এখানে হলো আপনার একটা প্ল্যান করা হবে যেটা হলো বিএসএফ, ব্ল্যাক সোলজার ফ্লাই। এটা হলো আপনার আমার যে মাছি আছে, ছোট মাছ, আমাদের বাসা বাড়িতে যে মাছিগুলি আমরা দেখি, ওই ধরনের মাছি, ওইটা থেকে আপনার লার্ভা থেকে তারা ফিশ ফিড এবং পোলট্রি ফিড এখান থেকে উৎপাদন হবে। সো আমরা মানে এই যে বর্জ্যের যত রকমের শ্রেণীভেদ বলছি বা আপনি বলছেন, সেগুলো কি প্রত্যেকটি আলাদা আলাদা করে কাজে আসবে? আলাদা আলাদা কাজে আসবে এখানে, আলাদা আলাদা কাজে আসবে। এই যে আমি বললাম ফিশ ফিড, প্রতিদিন আমরা 13 থেকে 15 টন আপনার ফিশ ফিড এখান থেকে নিতে পারবো। সো আমরা যে ফিশ ফিড আমরা প্রডিউস করি বা ইম্পোর্ট করি, আলটিমেটলি আমরা কিন্তু অনেক ইকোনমিক্যালি আমাদের সাশ্রয় হবে, আমাদের এই জিনিসটা লাগবে না। সেকেন্ড হলো আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট। আমাদের যেহেতু 68% অর্গানিক ওয়েস্ট, সেখান থেকে কিন্তু বায়োগ্যাস করা হবে, যেটা ইলেকট্রিসিটি প্ল্যান্টে ইউজ করা হবে। প্লাস হলো কম্পোস্ট সার, যেটা আমাদের কৃষিকাজে আমরা ইউজ করতে পারবো। ওই কম্পোস্ট সার আমরা প্রতিদিন 600 থেকে 700 টন আমরা কম্পোস্ট সার এখান থেকে পাবো। সো আলটিমেটলি এই সারটা আমি যদি বিক্রি করতে চাই, আমি কিন্তু মার্কেটে 13 থেকে 14-15 টাকা করে কেজি আমি বিক্রি করতে পারবো। সো আলটিমেটলি আমার ওয়েস্ট কিন্তু কনভার্ট হয়ে সার হয়ে যাচ্ছে এবং বিনিময়ে আমরা কিন্তু পয়সা পাচ্ছি। থার্ড প্ল্যান্ট যেটা হবে সেটা হলো আপনার আমাদের পাইরোলাইসিস প্ল্যান্ট। এই যে এখন আমরা বলছি যে আমাদের জ্বালানির একটা সংকট আছে, আমরা যদি এই প্রজেক্টটা তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি, আমি এখান থেকে প্লাস্টিক ওয়েস্ট, যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এটাকে আমরা প্রসেস করে কিন্তু প্রতিদিন আমাদের যেই টোটাল প্লাস্টিক ওয়েস্ট আমরা যেটা জেনারেশন হয়, আমরা প্রতিদিন আমরা সমীক্ষা দেখা গেছে আমরা 3 লক্ষ লিটার আমরা আপনার ডিজেল ওখান থেকে উৎপাদন করতে পারবো, যেটা কিনা ডিজেলের জন্য আমরা পুরোপুরি আমদানি নির্ভর। সো আলটিমেটলি আমাদের জন্য বড় ধরনের একটা সাপোর্ট হবে যদি আমরা ইমিডিয়েটলি এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি। এই যে অপার সম্ভাবনার কথা আমরা শুনছি, একটু এই প্রসঙ্গে ডক্টর শামস আপনার কাছে ছোট করে উত্তরটা চাইবো, যে সম্ভাবনার কথা বলছি বা শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনা থেকে যদি এত কিছু উৎপাদনে যাওয়া সম্ভব, এটা কি বাংলাদেশে এই প্রথম এরকম কোনো প্রজেক্ট নাকি এর আগেও আমরা দেখেছি? আচ্ছা, এখানে একটা সুন্দর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের আমার কাছে মনে হয় যারাই যে সরকার প্রধানই আসুক, তাদের একটা আসলে অটোমেটিক্যালি একটা রেসপন্সিবিলিটি চলে আসে যে মানে হাউ টু সলভ দ্য প্রবলেম। তো আমার মনে হয় যে 20 কোটি মানুষের কাছাকাছি আর কি বলছি অ্যাপ্রক্সিমেটলি। তো এই যে ওয়েস্টটা, এটা একটা বিরাট সমস্যা। এই সমস্যাটাকে নিয়ে কিন্তু ওই যে সরকার প্রধান থাকে সে এসেই এটা দেখে, এবং আমরা সাকসেসফুলি দেখলাম যে এখন যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তো উনি কিন্তু 12 পয়েন্ট একটা ক্লিন অ্যান্ড গ্রিন সিটি অ্যাপ্রোচ নিয়েছেন। এটা খুবই আসলে প্রশংসা করার মতো একটা অ্যাপ্রোচ। এবং এখান থেকে শুরু করে যদি রিভার্স অ্যানালাইসিস করেন আপনি দেখবেন যে যেই জিনিসগুলো মিয়াওকি মেথড উনি বলেছেন, তো এইটা কিন্তু সিটি কর্পোরেশন সাকসেসফুলি যে এই যে 25 কোটি গাছ লাগানো হবে, তারপরে ঢাকা সিটিতেই হবে প্রায় হচ্ছে যে 50 লাখ, আমি যে ভুল করে না থাকি, এ ধরনের গাছ লাগানো হবে যে মেট্রো রেলের নিচে অথবা এই জায়গাগুলোতে যেগুলো ব্যবহার হচ্ছে না। তো এইগুলো আসলে খুবই সুন্দর এবং প্রজেক্ট। এই ব্যাপারে আমি আপনাকে আরেকটু বলতে চাই যে আমাদের কিন্তু 18 থেকে আপনার 32 পর্যন্ত 2032 পর্যন্ত একটা ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান জাইকা করে দিয়েছে। তো আমাদের কিন্তু এই সুন্দর সুন্দর প্ল্যানগুলো জাইকা, এই যে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান, যেটা আমি বলছিলাম যে এই প্ল্যানগুলো যদি আমরা ধরে রাখি, আমরা মানে আসলে অনেক পরিমণ্ডল তো চেঞ্জ হবে, কিন্তু যে বেসিক বাস্তবায়নগুলো যদি আমরা কন্টিনিউ করি, তাহলে কি হবে, এই জিনিসগুলো একটা জায়গায়, যেমন হলো নর্থ সিটি একটা সুন্দর উনি যে বর্ণনা দিলেন, এটা কিন্তু খুবই আশাব্যঞ্জক। এবং এইটাতে আমি ওনাকে প্রশংসা করতে চাই যে ওনারা কিন্তু 40% আপনার বর্জ্য কালেকশনকে বাড়িয়ে 80% নিয়ে গেছেন লাস্ট এক যুগ যদি আমরা ধরি। এবং সেখানে আরও কি করেছেন, ওনারা 3R অ্যাপ্রোচ নিয়েছেন, যে রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। তো এখন আমাদের যে বজ্রটা মেইনলি এই যে মাতোয়াইল এবং আমিনবাজার এটা হচ্ছে, এবং ওনারা কিন্তু সিটি কর্পোরেশনগুলোকে কিভাবে পদ্ধতি ভিন্ন হতে পারে, যে পাইরোলাইসিস হতে পারে, অর্গানিক হতে পারে, কিন্তু এটাকে রিসাইকেল করার এবং এখান থেকে নেট জিরো মানে জিরো ওয়েস্ট হবে এবং ওয়েস্ট থেকে ইলেকট্রিসিটি তৈরি হবে। এই যে বৃহৎ কর্মযজ্ঞ, এইটা কিন্তু যারা ওনারা করছেন ওনারাই জানেন যে এটা। এবং আমরা কিন্তু এই যে বসে আছি, মশা কিন্তু কম,
এটা কিন্তু আসলে সম্পূর্ণ এই সিটি কর্পোরেশনের ওনারা যে রাত দিন কাজ করছে, ওনারা হচ্ছে যে এই প্রশংসার দাবিদার। এবং এটার সাথে আমি বলবো যে আমাদের ওয়েস্টগুলা কালেকশনের আমার মনে হয় যে এই অনেক প্রবলেমগুলো অনেকগুলো সলভ হয়ে গেছে। যে যেটা উনি বললেন এসটিএস গুলো তৈরি হয়েছে, যে 64টা জায়গায় সিস্টেমেটিক্যালি কাভার্ড ভ্যানের মাধ্যমে ওয়েস্টগুলো কালেক্ট করে রাখা হচ্ছে। এখন যেটা হবে যে কালেকশনটা হলো ল্যান্ডফিল, ওইটাকে সলভ করা। এই যে সলভের কথা বা সমস্যা সমাধানের কথা, আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। আমরা চলে যেতে চাই স্মার্ট নাগরিকদের কাছে। নাগরিকরা কি বলেন, তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই রয়েছে, একই সাথে নিশ্চয়ই তাদের মনেও অনেক প্রশ্ন রয়েছে জমা। আমরা প্রশ্নগুলো নিতে চাই এক এক করে। কে প্রশ্ন করবেন? শুরুতে চলে যাব আপনার কাছে। প্রশ্নটা আসলে আপনাদের দুজনের কাছে, যে আমরা জানি যে সরকার একটা উদ্যোগ নিয়েছে যে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে। তো আমার কথাটা হচ্ছে যে এখানে পরিবেশের ওপরে কোনো প্রকার ব্যাড ইম্প্যাক্ট পড়বে কিনা সে সম্পর্কে আমি জানতে চাচ্ছি আর কি আপনাদের দুজনের কাছে। আচ্ছা, সেই উত্তরটা কার কাছ থেকে দিব? সংক্ষেপে একটু যদি বলেন যে পরিবেশের উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া রেখে যাবে কিনা। আপনি জানেন যে আমাদের যে দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা যে প্রজেক্টটা নিয়েছি, এই প্রজেক্টটা কিন্তু টোটালি পরিবেশ বান্ধব। এখানে কিন্তু আপনার অর্গানিক ওয়েস্ট থেকেই কিন্তু আপনার কম্পোস্ট সার হচ্ছে। অর্গানিক ওয়েস্ট থেকেই কিন্তু আমাদের যে গ্যাসটা হচ্ছে সেটা ইলেকট্রিসিটি প্ল্যান্টে চলে যাবে। এখানে আমাদের পাইরোলাইসিস প্লাস্টিকটাকে প্রসেস করে কিন্তু আমাদের ওয়েলটা তৈরি হচ্ছে। এখানে কিন্তু আপনার মাছির লার্ভা থেকে বিএসএফ, ব্ল্যাক ফ্লাই সোলজার, ওইটা লার্ভা প্রসেস করে কিন্তু আমরা আপনার ফিশ ফিড এবং পোলট্রি ফিড করছি। সো এটা টোটালি পরিবেশ বান্ধব। এটা কিন্তু শুধু আমাদের বাংলাদেশে না, আমাদের যে আমরা যদি জাপান দেখি, কোরিয়া দেখি এবং অন্যান্য উন্নত দেশগুলি কিন্তু এই পদ্ধতিটা আছে। আরেকটা পদ্ধতি আছে, আমি ইনসিনারেশনের মাধ্যমে যদি পুরা ওয়েস্টটাকে বার্নিং করে যদি আমি ইলেকট্রিসিটি প্রডিউস করি, সেই পদ্ধতি আছে। সেটা অনেক বিতর্ক আছে, সেটাতে অনেক সময় পরিবেশ বান্ধব নাও হতে পারে। বাট আমাদের যে প্রজেক্ট আমরা নিয়েছি, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই টোটালি পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট, এবং এটা অনেক দিক দিয়ে আমাদের জন্য একটা পজিটিভ এবং বেনিফিশিয়াল। আমরা আরেকটা প্রশ্ন যাব। আসসালামু আলাইকুম স্যার, আমি তাসনিম আলম, আমি একজন লয়ার স্টুডেন্ট। স্যার, আমার প্রশ্নটি হচ্ছে, যেসব বর্জ্যগুলো রিসাইকেল করা যায় না, যেমন কলকারখানার যে তরল বর্জ্যগুলো, যে নর্দমার বর্জ্যগুলো, এই বর্জ্যগুলো নিয়ে আপনাদের সামনের পরিকল্পনা কি থাকবে? যে বর্জ্যগুলো থেকে আমরা এরকম শক্তির উৎস পাচ্ছি না। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, এই বর্জ্য কালেকশন করার ক্ষেত্রে, সংগ্রহ করার ক্ষেত্রে যে অবকাঠামোগত এবং জনবলের যে ঘাটতি দেখা যায়, এগুলো নিয়ে কিভাবে সামনের দিকে যাবেন? যেমন অবকাঠামোগত সমস্যা বলতে গেলে বলাই যায় যে শহরে যদি খুব কম পরিমাণে বৃষ্টি হয় তাহলে জলাবদ্ধতা শুরু হয়ে যায়। আর যখন জনবলের সমস্যা বা ম্যান পাওয়ার সমস্যা দেখতেছি আমরা কি আদৌ তাদের যে সামাজিক মর্যাদাটা, এটা কি আমরা দিতে পারতেছি? বা এই মর্যাদা আমরা দিতে না পারার কারণে কি তারা এই পেশা বা আমরা যে লক্ষ্য নিয়ে সামনে যাচ্ছি সেদিকে আমরা জনবল পাবো কিনা, এই বিষয়ে জানতে চাই স্যার। প্রশ্নটা মানে দুই রকম। এক হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনার যখন আমরা কথা বলছি, বর্জ্য কালেকশনের পরিমাণ বাড়ছে, কিন্তু তারপরেও কিন্তু শহরে জলাবদ্ধতার কথা আমরা দেখি, নাগরিক ভাবনায় বা দুশ্চিন্তায় চলে আসে বারবার। আচ্ছা, সেটার উত্তরটা কি একটু সংক্ষেপে? আচ্ছা, এখন ওই যেটা হয়েছে যে এর একটা সাপ্লিমেন্টারি আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদটা কি? আমরা খনিজ সম্পদ দেখতে পারি, তারপর হচ্ছে পানি সম্পদ, যে মৎস্যর উৎসটা আমরা আসলে যেখান থেকে পাই সেটাও আমাদের এক ধরনের সম্পদ। তো সেই জায়গাটা থেকে আমি আসলে প্রশ্নটা এভাবে করতে চেয়েছি যে আমাদের কালচার বা আমাদের পরিবেশটা কিন্তু ওয়েস্টার্নের পরিবেশের মতো তেমনটা না, যেমনটা আসলে আমরা দেখি। মানে আপনি উত্তরটা দেন আগে, মানে সবচেয়ে বড় সম্পদটা কি? মানব সম্পদ হতে মানব পারে। সম্পদ। আচ্ছা, তো মেইনলি আসলে যে এই যে আমরা যে বাংলাদেশে বাস করছি, তো বাংলাদেশের মূল সম্পদটা হচ্ছে মানব সম্পদ। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ থেকে আমাদের এখানে মানে 18 থেকে 20 কোটি মানুষ আছে। তো এই সম্পদটাকে আমাদের কাজে লাগাতে হবে। এখন এই যে সম্পদটা আছে, এটার একটা মেইনটেনেন্স তো আছে। তো এই মেইনটেনেন্স করতে গেলে আপনারা সবাই তো খাওয়া দাওয়া করে এসছেন, তো খাওয়া দাওয়াটা রান্না করতে হয়েছে। রান্না করতে গিয়ে সব কিছু কি ইউজ করা যায়? কিছু তো ফেলে দিতে হয়। তো এইখানে যে কিচেন ওয়েস্ট থেকে শুরু করে আমাদের হিউম্যান ওয়েস্ট, ইউরিন, অনেক ধরনের ওয়েস্ট আমরা প্রতিদিন তৈরি করছি। আর আমরা যে চেয়ারে বসেছি অথবা যেখানে ব্যবহার করছি প্লাস্টিক, সো এখন আমরা প্লাস্টিক যদি না থাকতো তাহলে কি হতো? কাঠ ব্যবহার করতে হতো, গাছ কাটতে হতো।
তো এখন এই যে প্লাস্টিকটা এমন পর্যায়ে চলে গেছে যে সমুদ্রে 1 গ্রামের মধ্যে 40টা মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তো 2050 সালে কি হবে যে মাছ আমরা খাবো, মাছের থেকে বেশি প্লাস্টিক আমরা খেয়ে ফেলবো। তো এই পরিস্থিতি চলছে। আপনি যেটা বললেন ওইটার জন্য বলছি যে সো টোটাল সিস্টেমটা হলো এরকম যে আমাদের বেঁচে থাকতে হবে সুন্দর করে, বেঁচে থাকার জন্য সুন্দর করে বেঁচে থাকার জন্য, কমফোর্টের জন্য যেগুলো আমরা ব্যবহার করছি দায়িত্বশীলভাবে ব্যবহার না করলে আমরা সমুদ্রে আপনার প্লাস্টিক জমা হচ্ছে, তো সমুদ্র বৈচিত্র্য নষ্ট হচ্ছে। সে একইভাবে আমাদের যে চারিপাশের যে ময়লাটা, যে ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে এগুলো ব্যবস্থাপনার চেষ্টা করছে, এখন আমাদের এইটা প্রসেস করতে গেলে উনি একটা বললেন যে পরিবেশ বান্ধব একটা পদ্ধতি ওনারা নিয়েছেন, এটা সর্বোত্তম। আবার এরকম হতে পারে যে ইনসিনারেশন কিছু প্রসেস আছে যেটা পুড়িয়ে ফেলে অনেক হাই টেম্পারেচারে। তো ওই কিছু কিছু বস্তু যে উনি আবার কিছুটা বলেছে যে যেটা হচ্ছে অর্গানিক না, 60-70% অর্গানিক, তো তারপরে তো কিছু থাকে গ্লাস, কিছু থাকে মেটাল, কিছু থাকে এই ধরনের অনেক ধরনের প্লাস্টিক থাকে। তো এইগুলো কি করা যাবে? তো বাংলাদেশে যেহেতু এই টেকনোলজিগুলো কেবল ডেভেলপ করছে, আমার মনে হয় যে মাল্টিপল সিস্টেমও যদি চালু হয় ইটস নট ব্যাড। কারণ হচ্ছে যে আপনার সারা বিশ্বে যেই পরিমাণ এমিশন হচ্ছে, যে 38 মিলিয়ন টন, তো এখন এইখানে আমাদের কন্ট্রিবিউশনটা একেবারে নেগলেজেবল। তো এখন এর মধ্যে আমার যে বর্তমান মূল যে আমাদের ক্ষতি করে PM2.5 এবং PM10, আমরা এখন পর্যন্ত তো অত এমিশন আমরা করি নাই বলে মনে হয়, কিন্তু ঢাকা সিটিতে যেই এয়ারের কোয়ালিটি সেটা PM2.5 ধরলে যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে হুয়ের, সেইটার থেকে 6 গুণ 7 গুণ খারাপ। আর সিজনাল ওয়াইজ ভ্যারি থাকলেও যে উইন্টার একটু ভালো থাকে, এটা PM10টা কিন্তু দ্বিগুণ খারাপ। জি জি। তো এবং আমরা এইটা যে আপনি এই ব্যবস্থাপনাগুলো যদি আমরা ভালোভাবে না করি, এবং এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে ট্রায়াল এন্ড এরর বেসিসেই করতে হবে। যে বুঝতে পারছি। আচ্ছা, আমি জাস্ট আরেকটা ওনাদের দুইটা কোশ্চেনের আমি একটু কন্ট্রিবিউট করতে চাই। একটা আপনার প্রথম কোশ্চেনটা ছিল যে আমাদের বর্তমান জলবদ্ধতায় আমাদের প্রিপারেশন বা কি অবস্থা এখানে, আর সেকেন্ড হলো আমাদের এই সম্প্রদায়ের জন্য মানে কিছু করছে কিনা। আচ্ছা, একটু ঘুরিয়েও বলি যে এই প্রজেক্টে কতটুকু কর্মসংস্থান হয়েছে বা আমাদের যে ম্যান পাওয়ার সেটা কতটুকু ব্যবহার করা যাচ্ছে। জি, এটা যদি প্রজেক্ট সম্পর্কে বলি, এটা আমাদের টোটালি ফুল ম্যান পাওয়ার, কিন্তু ইনিশিয়াল একটা সেট আপ হলো তাদের আসবে, পরবর্তীতে কিন্তু আমাদের ম্যান পাওয়ারকে তারা ট্রেন করবে। সো আলটিমেটলি কিন্তু এই প্রজেক্টে প্রায় অনেক লোকের কর্মসংস্থান হবে, যেখানে কিন্তু 95% আমাদের লোক থাকবে। সো এটা আমাদের বড় ধরনের একটা অ্যাডভান্টেজ। আরেকটা হলো যে জলবদ্ধতার কথা যেটা বললেন, যে আমরা কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা টোটাল 33টার উপরে হটস্পট যেখানে পানি জমে, যদি আমি উদাহরণ দিই নিউ মার্কেট এলাকা বা গাউসিয়া এলাকা বিভিন্ন জায়গায়, সো এরকম আমাদের 34টা আমরা হটস্পট নির্ধারণ করেছি। সো আমরা যেন জনগণের দুর্ভোগটা যেন কমানো যায়, এটার জন্য আমরা অনেকগুলি পন্থা নিয়েছি। যে আমরা আউটলেট বাড়ানো, আপনি জানেন যে আমাদের মিনিমাম 8 থেকে 10টা আউটলেট দরকার। বর্তমান আমাদের আউটলেট আছে মাত্র 3টা আউটলেট দিয়ে কিন্তু বুড়িগঙ্গা এবং আমাদের ইয়াতে পানিগুলি চলে যাচ্ছে। বাট এই 3টা আউটলেট দিয়ে পুরো দক্ষিণ সিটি কর্পোরেশনের এত বড় একটা এলাকা পানি নিষ্কাশনটা ভেরি ডিফিকাল্ট। সো আপনি জেনে খুশি হবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরই এডিশনাল আরও 2টা আউটলেট, যেন নিউ মার্কেট থেকে একটা, আরেকটা হলো আপনার পুরান ঢাকা আমাদের যে শিক্ষা বোর্ড এখান থেকে আরেকটা আউটলেট সদরঘাট দিয়ে আমাদের নদীর সাথে মিশবে। সো এই 2টা আউটলেট যদি হয়, আর আমাদের এক্সিস্টিং 3টা আছে, মোটামুটি পানির ওরকম বড় ধরনের সমস্যা আমাদের পোহাইতে হবে না। প্লাস হলো আমরা ইন্টারিম একটা ব্যবস্থা করার জন্য আমরা প্রায় অনেকগুলি পাম্প কিনেছি, পোর্টেবল পাম্প। আপনি কালকে হয়তো নিউ মার্কেট এলাকা যারা গেছেন দেখবেন, আমরা যখনই একটু পানি হয়েছে 4-5 ইঞ্চি পানি হলে কিন্তু পাম্প অপারেট করে পানিটা আমরা নিষ্কাশনের ব্যবস্থা করেছি। সেকেন্ড যে কোশ্চেনটা ছোট করে বলি, যে ওদের কর্মসংস্থানের পাশাপাশি আমরা কিন্তু এই সম্প্রদায়ের ছেলে মেয়ে যেন এখানেই চাকরি পায়, আমরা কিন্তু নতুনভাবে একটা অনুমোদন দিয়েছে আমাদের মাননীয় প্রশাসক মহোদয়, যে তারাই কিন্তু এখানে চাকরি করতে পারবে। আমরা তাদের জন্য অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি, যে তারা যেন এটা মোটিভেটেড থাকে, তারা যেন আরও ডিভোটেডলি এখানে কাজ করে। পরের প্রশ্ন আমরা নিতে চাই। জি, আপনি। আমি নাদিয়া ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। তো স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আছে, আমাদের এলাকাতে অনেক বেশি লোডশেডিং হয়, হয়তো উত্তর সিটি কর্পোরেশন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন একটু বেশি হয় লোডশেডিংয়ের পরিমাণ। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে বর্জ্য থেকে জ্বালানি
বা বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্রিয়াটা, এটাতে বর্তমানে যে বিদ্যুৎ সংকটটা দেখা দিয়েছে বাংলাদেশের, এটার কি স্থায়ী সমাধান হবে? মানে আমরা কি এই বিদ্যুতের যে সংকটে ভুগতেছি এটার স্থায়ী কোনো সমাধান পাবো? জি, আমি যদি অ্যাপারেন্টলি বলি যে আমার কাছে মনে হয় একটা স্থায়ী সমাধান হবে, কারণ আমাদের ওয়েস্ট তো আসলে আমরা বাসাবাড়ি থেকে প্রডিউস হবেই, তাই না? সো এখান থেকে কিন্তু আমরা যে প্রজেক্ট আমরা নিয়েছি, এই প্রজেক্ট থেকে আপনি জেনে খুশি হবেন যে টোটাল প্রতিদিন 298 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ এখান থেকে আমরা পাবো। সো এটা কিন্তু আপনার ন্যাশনাল গ্রিডে আমরা এটা যাবে। সো আলটিমেটলি এই যেহেতু আমাদের ওয়েস্ট আছে, সো ইলেকট্রিসিটি জেনারেশনটা থাকবে। আরেকটা যেটা হলো রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, একটু প্রশ্ন জুড়ে দিতে চাই। এখন যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার কথা বলছেন, সেটা কি প্রাথমিক পর্যায়ে? মানে সেটার টোটাল ক্ষমতা কত হবে, বা আসছে দিনগুলোতে কত মেগাওয়াট বিদ্যুৎ পর্যন্ত এটা জাতীয় হয়েছে গ্রিডে কি, যোগ এটা করতে পারেন? আমরা টোটাল ক্যালকুলেশন আমরা ধরেছি 3000 টন ওয়েস্ট যদি আমাদের প্রতিদিন হয়। আচ্ছা, সো বর্তমান আমাদের 3000 টন হচ্ছে। সো এইটার ক্যালকুলেশন আমার এখন। সো আমরা যদি আগামীকালকে যদি ওয়েস্ট জেনারেশনটা বেশি হয়, স্বাভাবিকভাবেই ওয়েস্ট জেনারেশনটা বাড়বে, যেহেতু আমাদের জনসংখ্যা বাড়ছে। সো আলটিমেটলি ইলেকট্রিসিটি প্রোডাকশনটাও ওরকম বাড়বে। সো আমরা টোটাল প্রতি বছর 1,09,000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ আমরা কিন্তু পাবো। সো আলটিমেটলি এটা একটা সাস্টেনেবল এবং লং লাস্টিং। সো আপনাদেরকে এতটুকু নিশ্চয় দিতে পারি, আমরা যদি এই প্রজেক্টটা ভায়াবল করতে পারি, আমার মনে হয় একটা বড় ধরনের একটা কন্ট্রিবিউট করবে, যেটা একটা সাস্টেনেবল এনার্জির দিকে যাবে। জি, পরের প্রশ্ন নিব। আপনি। রিসেন্টলি দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়েছে, যার ফলে জ্বালানির সংকট হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই সংকটের কারণে আমাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কি কি মেজর পদক্ষেপ নেওয়া যেতে পারে আমাদের এই জ্বালানির জন্য? এটা ডক্টর নাসিফ শামস, আপনার কাছে একটু উত্তরগুলো নিই। এই জ্বালানির জন্য বেশ কিছু আসলে ইন্টারেস্টিং অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে আসলে আমাদেরকে একটা সাস্টেনেবল এনার্জি বাস্কেট তৈরি করতে হবে এবং স্বনির্ভরতা বাড়াতে হবে। তো স্বনির্ভরতা বাড়ানোর একটা যে এখনই আমরা শুনলাম যে আমাদের যে ওয়েস্টটা আছে, তো ওয়েস্টটাকে যদি আমরা ওয়েলথে রূপান্তর করতে পারি, তো এটা বললাম যে মানে ইভেন আমরা যে মানে আমাদের যে ইউরিন আছে, যে 20 কোটি মানুষ 18 কোটি মানুষের ইউরিন আছে, এখানেও একটা 1% ইউরিয়া আছে। এটা কি আমরা ব্যবহার করতে পারি কিনা? আমরা ব্যবস্থাপনাগুলো স্যানিটেশন ব্যবস্থা এমন করতে পারি কিনা যে হিউম্যান এক্সক্রিটা যেটা আছে সেখান থেকে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি কিনা, গ্যাস তৈরি করতে পারি কিনা। ইনফ্যাক্ট এরকম রিসার্চ হয়েছে যে আমাদের যে এগ্রিকালচার ওয়েস্ট আছে সেইটার সাথে হিউম্যান ওয়েস্ট এগুলো মিক্স আপ করলে যে আমাদের পিএইচ এর ভ্যালুটা আসে, সেইটার থেকে আমরা ভালো সার, অর্গানিক সার এবং এগুলো পেতে পারি। আসলে হয়েছে কি যে আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, এই মানুষের মাধ্যমে যা কিছু হবে সব কিছুকে আমাদেরকে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে। এখন যেটা আমি ভাবছি সমস্যা ময়লা, সেই ময়লাকে আমাদেরকে একটা শক্তিতে রূপান্তর করতে হবে। তো শক্তিতে রূপান্তর করলেই বিদ্যুৎ সমস্যাটা থাকবে না। ডক্টর শামস, এই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশে কতটুকু পর্যন্ত গবেষণা হয়েছে, বা ওয়েস্ট ম্যানেজমেন্টও যে একটা ক্যারিয়ার হতে পারে সেই ব্যাপারে আমরা কতটুকু এগিয়ে আছি? বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই সবচেয়ে ভালো অ্যাপ্রোচ আমি বলবো যে এই যে জাইকার যে লেটেস্ট যে 3R অ্যাপ্রোচ, অথবা এই একটা লং টার্ম মাস্টার প্ল্যান 18 থেকে 32, এই কাজগুলো আমার মনে হয়েছে, এবং কালেকশনটা ঠিকভাবে করা, এই জিনিসগুলো আমার মনে হয়েছে ভালো হয়েছে। এর আগে ওয়েস্ট কনসার্ন এবং বুয়েট অথবা ঢাকা ইউনিভার্সিটি, যেমন ইনস্টিটিউট অফ এনার্জি, আমার একটা প্রজেক্ট ছিল এবং এখনও আছে যে ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস। তো এইটা আমরা যেটা করতে চেয়েছি যে ঢাকা ইউনিভার্সিটির ছাদগুলোকে ব্যবহার করে রুফটপ সোলার করা। আমাদের ঢাকা ইউনিভার্সিটির 40,000 স্টুডেন্ট আছে, এদের ওয়েস্ট যেগুলো আছে, এই যেটা আমি বললাম যে ইউরিনটাকে যদি আমরা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি, এক্সক্রিটা, হিউম্যান এক্সক্রিটা আছে সেটাকে যদি, তো এইটার জন্য আসলে একটা ফান্ডও দরকার, ফান্ড দিতেও অনেকে রাজি আছে। তো এই জিনিসগুলোকে করার জন্যও আসলে একটা কন্টিনিউয়াস একটা প্রসেস দরকার, এবং আমরা কন্টিনিউয়াস রিসার্চ করছি, এবং সেখান থেকে আমরা যেটা দেখছি যে আমাদের প্লাস্টিক ওয়েস্ট যেমন 3% আসে, হ্যাঁ, তো সেটা টোটাল একটা হলে হয়তো 300 কেজি আসে, তো 300 কেজি খুব বেশি না, হ্যাঁ। তো ওইটাকে কিভাবে বায়োগ্যাস করা যায়, অর্গানিক ওয়েস্ট, যেমন উনি বললেন যে সিটি কর্পোরেশনে 70%, আমাদের হয়তো আরেকটু বেশি, 80 থেকে 90% হচ্ছে অর্গানিক ওয়েস্টটা এসছে। তো রিসার্চ আসলে হচ্ছে, কিন্তু যেটা
প্রবলেম হচ্ছে যে কন্টিনিউয়াস ফান্ডিং রিসার্চের পেছনে নাই। কিন্তু আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে ওয়েস্টটাকে যখন বিদ্যুৎ মন্ত্রণালয় দেখছে, এটাকে দেখছে যে ওয়েস্ট থেকে বিদ্যুৎ তৈরি করা, যেমন হচ্ছে যে একেবারে মোনোটোনাস থিঙ্কিং। কিন্তু ওয়েস্টটাকে আবার সিটি কর্পোরেশন যখন দেখছে যে ময়লা ব্যবস্থাপনা হিসেবে দেখছে, কিন্তু বিদ্যুৎ তৈরি করতে গেলে ময়লা ব্যবস্থাপনাও লাগবে, আবার বিদ্যুৎ তৈরির জন্য যে টেকনোলজিক্যাল সাপোর্ট সেটাও লাগবে। এই সিনক্রোনাইজেশনের কথা বলা হয় বা কোঅর্ডিনেশনের কথা বলা হয়, এটা কি আপনার কাছে যে এয়ার কমোডর মাহবুবুর রহমান, সেই ব্যাপারটা আপনারা যখন কাজে নেমেছেন তখন কি সেটা পেয়েছেন যে এই যে মন্ত্রণালয়গুলো বা এই যে মূল পরিকল্পনার সাথে একজনের সাথে আরেকজনের যে যোগাযোগটা স্থাপন হওয়া, অর্থাৎ সবাই কি একই ধারায় একই সারিবদ্ধভাবে রয়েছে কিনা? যেটা কমপ্লেইন পাওয়া যায় যে সাধারণত দেখা যায় যে পরিকল্পনা রয়েছে কিন্তু একজনের সাথে আরেকজনের সমন্বয়ের অভাব আছে, সেটা কি আপনাদের অভিজ্ঞতা কি? জি, আপনি জানেন যে এটা আমি যদি বলি যে ফুল সাপোর্ট আমরা মন্ত্রণালয় থেকে পেয়েছি, কন্টিনিউয়াস আমাদেরকে ইভেন আমরা এগুলে মন্ত্রণালয় আরও আমাদেরকে আরও বেশি প্রেশার ক্রিয়েট করে যে কেন নিচ্ছে না আমরা, এবং প্রতিটা সিটি কর্পোরেশনে এই ধরনের উদ্যোগগুলি কেন নেওয়া হচ্ছে না। সো আমরা এই প্রজেক্টটাকে ভায়াবল করা বা এটাকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে সাপোর্ট আমরা পেয়েছি আমাদের এলজিডি মিনিস্ট্রি থেকে। কন্টিনিউয়াস আমরা প্রেশার পেয়েছি যে কন্টিনিউস করার জন্য। আর আপনি জানেন যে আমাদের বর্তমান সরকার তাদের ইয়েটাই হলো গ্রিন এবং ক্লিন সিটি। সো সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের কন্টিনিউয়াস সাপোর্ট এবং প্রেশার আমাদের উপর আছে ইমিডিয়েটলি যেন প্রজেক্টটা বাস্তবায়ন করি এবং সাস্টেনেবল যেন জিনিসটা হয়। আরেকটা জিনিস কি, আমি জাস্ট ওনাদের অবগতির জন্যে, আমরা কিন্তু ওয়েস্ট কিন্তু আমাদের জন্য একটা বার্ডেন না, এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। কীভাবে বলি, আমরা কিন্তু এই যে কোরিয়ান কোম্পানির সাথে যে এগ্রিমেন্টটা হয়েছে, আমরা কিন্তু প্রতি কেজি ওয়েস্টের জন্য কিন্তু আমরা ইন অ্যাডভান্স 6 মাসের টাকা কিন্তু পেয়ে গেছি। সো আমাদেরকে আগে ধারণা ছিল যে ওয়েস্ট আমরা বিক্রি করতে পারবো, সো আমরা কিন্তু এখন বিক্রি করছি। সেকেন্ড হলো আমাদের এইটার যে প্রফিট হবে, এই প্রফিটের 20% কিন্তু সিটি কর্পোরেশন পাবে। বাট এইটার যে ইনভেস্টমেন্ট আছে, হিউজ ইনভেস্টমেন্ট লাইক $435 মিলিয়ন, এই টোটাল ইনভেস্ট কিন্তু আমাদের সিটি কর্পোরেশন বা বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু 1 পয়সাও ইনভেস্ট করবে না। বিনিময়ে টোটাল ইনস্টলেশন যেটা করে যাবে এটা কিন্তু আমাদেরই থেকে যাবে, তারা কিছু নিবে না। সো আলটিমেটলি ওভারঅল যদি আমরা চিন্তা করি, এটা বড় ধরনের একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে পড়বে। আচ্ছা, এই প্রজেক্টে তো আপনি সৌরশক্তির কথাও বলছিলেন, সৌরশক্তি নিয়ে কেন আমরা খুব বেশি এগোতে পারিনি? এর আগেও আমরা দেখেছি যে সরকারের আইনে রয়েছে কিন্তু সেটার খুব একটা ব্যবহারে আমরা লক্ষ্য করিনি। সেই জায়গাটায় এই প্রজেক্টে বা আসছে দিনগুলোতে সৌরশক্তিকে কিভাবে কাজে লাগানো যায় বলে এইটাই আমরা জোর দিয়েছি যে আমাদের ধরেন আমরা তো দেখলাম যে এখন আমাদের সাস্টেনেবল দরকার, রিনিউয়েবল দরকার। আমরা তো ধরেন ফিউলের উপরে আর আমাদের ডিপেন্ড করাটা আমাদের জন্য একটা বার্ডেন। আমরা তো এখন দেখেছি ইরান এই ওয়ারের থেকে আমাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে যে একটু তেলের ক্রাইসিস হলে কিন্তু আমাদের বড় ধরনের ইকোনমিক ইম্প্যাক্ট সারা বিশ্বের জন্য একটা বড় ধরনের শিক্ষা। ওই এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন, আমাদের বর্তমান সরকারও সেটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের সোলার প্যানেল জাতীয় জিনিসগুলি যদি আমরা ওখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এটা আমাদের দেশের জন্য আমাদের জন্য সাস্টেনেবল এনার্জিটা হবে। এই কারণে আমাদের এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি। নিশ্চয়ই। আমরা আরও কয়েকটা প্রশ্ন আশা করছি এই পাশ থেকে। জি, আপনি। আসসালামু আলাইকুম, আমি ইমরান চৌধুরী সাকিব। আমার প্রশ্নটা ছিল সিটি কর্পোরেশন কি বজ্র ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে রিসাইক্লিং ও কম্পোস্ট তৈরির মাধ্যমে কর্মসংস্থান বা অর্থনৈতিক উন্নয়ন করতে পারে কিনা? এটাই আমি ওই যে আপনাকে তো পুরোপুরি প্যাকেজটা বলেছি কিনা জানি না। এখানে কিন্তু 5টা প্ল্যান্ট হবে। একটা হলো বায়োগ্যাস প্ল্যান্ট, এখানে বায়োগ্যাসটাকে প্রসেস করে, যে অর্গানিক ওয়েস্টটাকে প্রসেস করে ওখান থেকে কিন্তু আমরা বায়োগ্যাস পাবো, যেটা ইলেকট্রিসিটি প্ল্যান্টে ইউজ করা হবে। আর বাই প্রোডাক্ট হিসাবে ওখান থেকে কিন্তু আমাদের কম্পোস্ট সার উৎপাদন হবে। প্রতিদিন আমাদের 600 থেকে 700 টন কিন্তু সার এখানে উৎপাদন হবে। এই সারটা আমি কৃষিকাজে ইউজ করতে পারবো। আমি যে আমাদের সার এক্সপোর্ট নির্ভর যে একটা আমাদের মাইন্ড সেট আপ ছিল, এখন কিন্তু সেটা লাগবে না। আমাদের এইটাই কিন্তু আমাদের অনেক কন্ট্রিবিউট করবে ইকোনমিতে। সো আলটিমেটলি আমাদের এখন এই যে ওয়েস্ট থেকে আমাদের সার উৎপাদন করা, এখানে কর্মসংস্থান অনেক জায়গা হবে, আমাদের ইকোনমিক্যালি আমাদের জন্য ভায়াবল হবে, আমাদের ফরেন ইয়ার উপর ডিপেন্ড করতে হচ্ছে না। এটা আমাদের জন্য বড় ধরনের একটা পজিটিভ ইম্প্যাক্ট। থার্ড যেই প্ল্যান্টটা হবে, এটা পাইরোলাইসিস তো বললামই, আমাদের যে কম্বাস্টেবল যে ওয়েস্টটা আছে, যেটা হলো ধরেন কাগজের টুকরা আসে, কার্টুন আসে, এগুলিকে প্রসেস করে কিন্তু আমরা ইকো ব্রিক আমাদের RDF জ্বালানির সাবস্টিটিউট, আমাদের ফ্যাক্টরিতে যে কোল ইউজ করা হয়, এই কোলের সাবস্টিটিউট হিসাবে আমরা এখান থেকে এই প্রোডাক্টটা আমরা পাবো।
সো আলটিমেটলি কী হলো, আমার জ্বালানির জন্য কিন্তু আমাদের একটা অল্টারনেট অপশন কিন্তু এখান থেকে বের হবে। পাশাপাশি হলো আপনার আমাদের নন কম্বাস্টেবল যে ওয়েস্টগুলি আছে, যেটা হলো আপনার এই যে সিরামিকের ভাঙা অংশ ল্যান্ডফিল্ডে তো যায়, সো ওইটাকে প্রসেস করে আমরা ইকো ব্রিক তৈরি করতে পারবো, যেটা বাসা বাড়িতে পরিবেশ বান্ধব ইট আমরা ইউজ করতে পারবো। সো ওভারঅল আপনি যদি দেখেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েস্টটাকে কনভার্ট করে ডিফারেন্ট আইটেম প্রডিউস করছি। আমরা একটা আইটেমের উপর আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে না যে ভবিষ্যতে আমরা হয়তো এটা সাস্টেনেবল নাও হতে পারে। সো এই কারণে আমরা কিন্তু অনেকগুলি ভ্যারাইটি অফ আইটেম নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা যদি বাস্তবায়ন পুরোপুরি দমে হয়, অনেক ধরনের সুযোগ এবং অনেক ধরনের কর্মসংস্থান আমাদের জন্য হবে। জি, ডক্টর শামস, আপনি কি মনে করেন যে এই বড় বড় যেহেতু মেগা প্রজেক্টের কথা বলা হচ্ছে, সেই প্রজেক্টে সাধারণত সরকার জড়িত থাকে বা অন্যান্য দেশের সহযোগিতা এখানে জড়িত থাকে, কিভাবে জনগণকে বা সাধারণ নাগরিককেও এখানে সম্পৃক্ত করা যায়? সেখানে কি প্রাইভেট সেক্টরের হাতেও যেতে পারে, কি মনে করেন আপনি? হ্যাঁ, মানে এখানে তো বেশ কিছু অ্যাপ্রোচ রয়েছে। যেমন আমেরিকান যে প্রজেক্টগুলো হয় এগুলো প্রাইভেট প্রজেক্ট হয়, আবার অনেক দেশে প্রজেক্টগুলো সরকার কন্ট্রোল করে। তো সরকার আসলে একটা টার্গেট দিয়ে দিতে পারে। তো এখন ওই ওয়েস্টের যে বিষয়টা, সেটা ওইটা বলছিলাম যে যখন এই ধরনের প্রজেক্ট এর আগেও কিন্তু নেওয়া হয়েছিল, কিন্তু ফেল করেছে। তো একটা ব্যাপার ছিল যে ওয়েস্টটা যখন র মেটেরিয়াল হিসেবে কনসিডার করা হয়, তো তখন প্ল্যান ডিজাইন করার সময় একটা এগ্রিমেন্ট দিতে হয় যে এই সিটি কর্পোরেশন এই ওয়েস্টটা দিতে বাধ্য থাকবে। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে আগে আসলে এইটা দেওয়া যাচ্ছিল না, এই কালেকশনগুলা আমাদের এত ডেভেলপ ছিল না, যে কারণে আমি ওটা বললাম যে জাইকার যে কালেকশন সিস্টেম ডেভেলপ করে দিয়েছে 3R অ্যাপ্রোচ এবং অন্যান্য, আগে সিম্পল কালেকশন সিস্টেম ছিল, এখন 3R প্রসেসে ওনারা কালেকশন করেন। তো এইটা একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে। আর একটা হলো টেকনোলজিক্যাল ব্রেক থ্রু, যেটা হলো ইউরোপিয়ান অনেক দেশেও এই ওয়েস্ট থেকে পাওয়ার এটা ফেইল করেছে। কারণ হচ্ছে কি, এই ওয়েস্ট সর্টিং করাটা এটা খুবই ডিফিকাল্ট, তো ম্যানুয়ালি করা। এখন ইমেজ প্রসেসিং, এআই, এই টেকনোলজিগুলো আসাতে এই রোবোটিক হ্যান্ডের মাধ্যমে এই জিনিসগুলো সহজে করা যাচ্ছে। তো আসলে আমাদের এই চেষ্টাগুলো কন্টিনিউ করতে হবে। চেষ্টাগুলো কন্টিনিউ করলে তো তখন এইটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এগুলো হবে, কারণ এইটা তো সমাধান করতে হবে। আর মানুষের যে ইনভলভমেন্ট, সেটা হচ্ছে যে আপনি ওয়েস্ট যেটা আছে ভিয়েতনামে, আপনি যদি ওয়েস্ট যে কোনো জায়গায় ফেলেন তাহলে আপনাকে বড় রকমের একটা ফাইন দেবে, কিন্তু ওয়েস্টটাকে যদি আপনি নির্দিষ্ট জায়গায় ফেলেন আপনাকে হয়তো রিওয়ার্ড দিচ্ছে। তো সেইভাবে, এবং যে যার ওয়েস্ট এইটা ক্যারি করে একটা ব্যাগে, ক্যারি করে নির্দিষ্ট জায়গায়, ওখানে বিনও অনেক জায়গা থেকে সরিয়ে ফেলেছে যে আপনি নিজ দায়িত্বে ওয়েস্ট যে কালেকশনে আসবে, হয়তো প্রতিদিনও আসবে না, তাকে দিতে হবে, আপনি যে কোনো জায়গায় ওয়েস্ট ফেলতে পারবেন না। সো আসলে এইটা যে কোনো সরকার একা এটা করতে পারবে না, অথবা সিটি কর্পোরেশন করতে পারবে না। যদি আমাদের আমরা যারা হলো এই দেশের ওনার এবং এই দেশের যে মূল চালিকা শক্তি, তারা যদি এটাকে সহযোগিতা না করে, আমাদের ওনারশিপটা আনতে হবে যে এই সিটি কর্পোরেশনের যে কাজটা, এটা আমাদের কাজ। তো ওইটা, কারণ আমি ওইখানের যে মশাটা তৈরি হবে, এই মশাটা তো আমাকে এফেক্ট করবে। আবার এই ওয়েস্টটা যদি বিদ্যুতের রূপান্তর হয়, সেটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, আরেকটা সোলারের ক্ষেত্রে আরেকটা ছিল যেটা কথা হচ্ছিল, যে সোলারটা যদি আসে তাহলে আমাদের 70% ল্যান্ড হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, এবং আমাদের আইনগতভাবে এইটা অন্য কাজে ব্যবহার করা যাবে না, ফুড সিকিউরিটির জন্য। এবং মাটির নিচে যে পানিটা আছে, এই পানিটাও আসলে অযথা নষ্ট করা যাবে না। এগ্রি সোলার একটা সলিউশন আছে, যে সোলার এবং এগ্রিকালচার একসাথে হবে। তো এই জিনিসটাকে যদি আমরা প্রমোট করি, যে আমরা বড় বড় প্রজেক্ট করছি কিন্তু নিচে কোনো এগ্রিকালচার করা যাচ্ছে না, কিন্তু এটার কিছু প্রিরিকুইজিট আছে, যে আগে ডিজাইনটা ঠিক করে নিতে হবে। তো সেইটা করে যদি আমরা করি, কিন্তু এটাও আবার ওই মন্ত্রণালয়ের ব্যাপার, যে আমরা বারবার বিদ্যুৎ মন্ত্রণালয়কে বললেও এই এগ্রিকালচার বিষয়টা তাদের চ্যাপ্টারের মধ্যে পড়ে না। তো এইটা আবার এগ্রিকালচার মিনিস্ট্রিতে পড়ে। তো এই দুইটোকে যে ইন্টিগ্রেট করবে, এই কাজটা আসলে করা যাচ্ছে না। এগ্রি সোলারের যে কথা বলেন, সেটা কি অনেক কি ব্যয়বহুল হয়ে যায় বাংলাদেশের বাস্তবতায়? হ্যাঁ, এগ্রিকালচারটাকে করার জন্য এগ্রিকালচার অনেকটা
মানুষের শিশু বাচ্চাকে যে তৈরি করা এরকম একটা ব্যাপার, যে আপনার এখান থেকে জমিটা থেকে আপনি একটা ফলন করবেন, তাহলে সেটাকে একটু ঠিকঠাক করে নিতে হবে। সেটা করতে গেলে এবং সোলারটাকেও একটা নির্দিষ্টভাবে আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্টটা বেড়ে যায়। তো সেই ইনভেস্টমেন্টটা বেড়ে যাওয়ার জন্য কোনো ইনভেস্টর আসলে এই ঝামেলায় যেতে চায় না, কারণ তার যে ক্যালকুলেশন সেটা হলো সোলার থেকে বিদ্যুৎটা তৈরি করে সে তার ইনভেস্টমেন্টটা যত দ্রুত পারবে সে নিয়ে ফেলবে। কিন্তু এইটা সরকার থেকে যদি একটা প্রণোদনা দেওয়া হয় যে আপনি সোলার নর্মাল করলে একরকম, আর এগ্রিকালচার করলে আপনাকে আরো বেশি সুযোগ দেওয়া হবে, তো এই ধরনের যদি কোনো ফ্যাসিলিটি থাকতো তাহলে আসলে ইনভেস্টর। আমরা একটু প্রশ্নগুলো নেই, আর কয়েকটা প্রশ্ন নিতে চাই। আপনি এই পাশ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে দীর্ঘমেয়াদী একটা ঋণ, এই দীর্ঘমেয়াদী ঋণ মানে সুদ, এই ঋণটা কি আমাদের অর্থনীতির উপরে প্রভাব ফেলছে না? আগে একবার বলছিলাম যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড 38.2 বিলিয়ন টন হচ্ছে যে এমিশন হয়। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 420 গিগাওয়াট হচ্ছে নিউক্লিয়ার থেকে আসছে, তাতে বছরে 1.5 গিগাটন হচ্ছে কার্বন সেভ হচ্ছে, মানে পরিবেশ বান্ধব। এই নিউক্লিয়ারকে বলা হচ্ছে যে ক্লিন এনার্জি। এখন এই ক্লিন এনার্জিটা আসলে একটা বৈপ্লব সৃষ্টি হতে যাচ্ছে, আমরা নিউক্লিয়ার বিপ্লবের দ্বার প্রান্তে, এবং এইটা ওই সারা বিশ্ব এখন নিউক্লিয়ারের দিকে ঝুঁকছে। এটা একটা নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইড আছে। আর যেটা আপনি বললেন যে তুমি বললে যে এই ইনভেস্টমেন্টটা আসা, তো একটা ব্যাপার হচ্ছে কি, যেই কোম্পানি এটা বাংলাদেশে করেছে এইটা ওয়ার্ল্ডের লিডিং কোম্পানি, মানে ওয়ার্ল্ডের মানে অর্ধেক রিসোর্স তাদের কাছে, টেকনোলজি তাদের কাছে। বাংলাদেশের মতো একটা দেশে এইটা আসলে নিউক্লিয়ার টেকনোলজিটা যেমন হচ্ছে যে এনার্জির বিষয় আছে, এখানে পলিটিক্যাল অনেক বিষয় আছে, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল বিষয় আছে, সব দেশ আসলে বাংলাদেশকে দেবে না। তো এখন ইউএসএ থেকে যে নিতে পারেন, ফ্রান্স থেকে নিতে পারেন, তো এই কিছু বিষয় আছে যেটা হলো যে বাংলাদেশে যে হচ্ছে এটাও আমাদেরকে ওন করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান দু জায়গাতেই আছে। তো এখন ওনাদের কাছে যেমন ভারতে আছে বোধহয় 8 গিগাওয়াট, পাকিস্তানে আছে 3.5 গিগাওয়াট। তো এখন আমরা এই 2.5 গিগাওয়াট যদি করতে পারি, এবং এইটা হলো পাওয়ার কোয়ালিটির দিক দিয়ে হাইয়েস্ট কোয়ালিটি ইলেকট্রিসিটি, তো এই অভিজ্ঞতা থেকে আমাদের ছাত্ররা স্বচক্ষে দেখবে। তো সেইটা একটা লার্নিং যে আমরা নিজের চোখে দেখলাম। এই যে আগে যেমন একটা প্লেনে করে আমরা ট্যুর করে আসলাম, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেখে আসলাম, বিরাট একটা খরচের ব্যাপার। তো এইটা তোমার কথা ঠিক আছে যে আমাদের জনশক্তিকে তৈরি করতে হবে, সেটার জন্য একটা বিরাট ইন্সপিরেশন। নানা দিক বিবেচনা এই প্রজেক্টগুলোরও একটা প্রয়োজনীয়তা দেখেন আপনি। এর কমান্ডার মাহবুবুর রহমান কিছু যোগ করতে চাইছিলেন এই পুরো আলোচনায়? আমি যেটা বলছিলাম জাস্ট ওদের অবগতির জন্য, যেহেতু অনেকে আছে দক্ষিণ সিটি কর্পোরেশনের, আপনারা ওই যে কিছু পয়েন্ট আসছে যে আমরা এই ইন্ডাস্ট্রির যে ওয়েস্টটা আছে সেটা কিভাবে ট্রিট করা হচ্ছে, সেটা তো ডিরেক্টলি নদীর সাথে মিশে যাচ্ছে, এরকম একটা পয়েন্ট আসছে। সো এটার সাথে আমি যোগ করতে চাই যে আমাদের, আপনি জানেন যে আমাদের 4টা খাল, মান্ডা, শ্যামপুর, কালুনগর, এরকম 4টা খাল আছে। এই 4টা খালকে কিন্তু আমরা আধুনিকায়নের অলরেডি স্টেপ নিয়েছি, অলরেডি 20% কাজ হয়ে গেছে। সো এখানে এই কাজের ভিতরে পার বাদাই আছে, ওয়াকওয়ে হবে, ফেন্সিং হবে, দৃষ্টিনন্দন পার্ক হবে, এগুলো কিন্তু গল্প না, এটা শুরু হয়ে গেছে। আপনি যদি ওখানে ফিজিক্যালি যান আপনি দেখতে পাবেন যে কাজ হচ্ছে। সেকেন্ড হলো ওখানে কিন্তু আমাদের ওয়াটার ট্রিটমেন্ট ছোট ছোট করে প্ল্যান্ট বসানো থাকবে এই প্রজেক্টের ভিতরেই। সো আপনার খালবিল থেকে যে ময়লাগুলি আমাদের ডিরেক্টলি নদীর দিকে মিশতে যাচ্ছে, একটা সার্টেন পয়েন্ট অফ প্লেসে আমরা কিন্তু এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা ওখানে বসাবো, বসিয়ে আপনার একটু যতটুকু সম্ভব ফ্রেশ ওয়াটারটা যেন নদীতে যায়, এই আমাদের একটা অ্যাডভান্টেজ আসবে। সেকেন্ড হলো আমাদের যে নদীর যে প্লাস্টিকগুলো আছে, খালবিলের যে প্লাস্টিকগুলো আছে, এগুলি কিন্তু আমাদের এই প্রজেক্টের আওতায় আমরা অলরেডি কালেকশন করা আছে। সো আমরা খালের প্লাস্টিক, নদীর প্লাস্টিক এগুলি কালেক্ট করে কিন্তু আমরা ওখানে নিয়ে যাব। আর থার্ড হলো যেটা স্যার বলছিলেন যে আমাদের কালেকশন রেট, এটা কিন্তু আগে 85% ছিল। আমরা আপনার জেনে খুশি হবেন যে আমরা এই বছর থেকে আমরা সবগুলি ওয়ার্ডে আমাদের নেটওয়ার্কটা বিস্তৃত করেছি। সো আমরা আশাবাদী এই বছরের শেষের দিকে আমরা 95 to 97% ওয়েস্ট কালেকশন করতে পারবো। সো
তো সামগ্রিক ওয়েস্ট কালেকশন কি আপনাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়? চ্যালেঞ্জিং, মানে এই জন্য যে বাস্তবতায় যেমন ডক্টর শামস বলছিলেন যে আমাদের নাগরিকরাও আসলে এইটাই সচেতনতা এইটাই আমাদের জায়গাটায়- আমাদের আপনি জানেন যে আমাদের মাননীয় প্রশাসক মহোদয় যেখানেই যান, আমরা প্রতি সপ্তাহে কিন্তু আমাদের জনগণকে মোটিভেট করার জন্য আমরা প্রতি শনিবার বা শুক্রবার আমরা কিন্তু বিভিন্ন এলাকাতে যাচ্ছি। গত সপ্তাহে আমরা ধানমন্ডিতে করেছি, বিভিন্ন অঞ্চলে যাচ্ছি। সিটি কর্পোরেশন সাকসেসফুলি 40 থেকে 85% নিয়ে এসেছে, এটাও একটা বিরাট বড় ওনাদের একটা আমাদের জন্য সফলতা। কারণ এটা আমরা বুঝতে পারি না, কিন্তু এটা নিয়ে আসি। কিন্তু আমাদের বাসার ময়লাটাকে নির্দিষ্ট জায়গায় ফেলা, আমি চিটাগাংয়ে একটা হাঁটতে বেরিয়েছি সকালে, তো দেখলাম যে ডাস্টবিন এই জায়গায়, কিন্তু ময়লাগুলো সব ফেলেছে পানির মধ্যে। তো এখন এইটা আপনারা যে এই যে কাজের অভিজ্ঞতা, আমাদের সামনেও সব স্মার্ট নাগরিকরা রয়েছে, আমরা আয়োজনের শুরুতে থেকে শেষ পর্যন্ত তারা আমাদের নানা প্রশ্ন করেন, একটু তাদের জন্য বা এই টেলিভিশনের দর্শকদের জন্য নিশ্চয়ই আপনাদের মেসেজ থাকবে যে আপনাদের অভিজ্ঞতার আলোকে কি বলতে চান? জি, আপনাদের তো দায়িত্ব আছে নিশ্চয়ই। জি, আপনি যদি আসলে কি বলবো, আমাদের প্রতিনিয়ত আমাদের এই প্রায় 5000 প্লাস কর্মী, আপনি যদি ভোর রাতে আপনি রাস্তায় আসেন, তারা কিন্তু যার যার কাজ তারা করে যাচ্ছে। আমাদের চেইন অফ কমান্ডে কিন্তু আমাদের কনজারভেন্সি ইন্সপেক্টর থাকে, কনজারভেন্সি অফিসার থাকে, এবং আমরা থাকি। আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটর করছি। আমরা ঝাড়ু দিয়ে আসলাম, কিছুক্ষণ পরে দোকানটা খুলে ঝাড়ু টাড়ু দিয়ে ময়লাগুলি রাস্তায় ফেলে দিচ্ছে। এরকম যদি অসচেতন হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা যতই চেষ্টা করি না কেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আলটিমেটলি আমরা যে আমাদের সরকারের যে একটা ড্রিম গ্রিন এবং ক্লিন সিটি দেখা, এটা কোনো মতেই সম্ভব না। সো আমি অনুরোধ থাকবে সবার প্রতি যে আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন যে আমরা ময়লাটা যেখানে সেখানে আমরা না ফেলি, আমরা একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি। আপনি যদি এখন দেখেন আমাদের এসটিএস যেগুলি আছে, এই যে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, আমরা এগুলি কিন্তু আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা গত সপ্তাহে আপনার কলাবাগান এসটিএসটা আপনি যদি এখন যান, এই পার্কের পাশে যেটা আছে, ওখানে গেলে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। আমরা ওরকম একটা অবয়ব দেওয়ার চেষ্টা করেছি। আমরা আগামী সপ্তাহে আপনার মালিবাগ এসটিএসটাকে আমরা সেভাবে আমরা ছেড়ে দেবো। সো এরকম আমরা ঈদের আগে আরও 11টা এসটিএসটাকে আমরা আধুনিকায়ন করবো। সো আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি কালেকশনটা যেন ভালো হয়, নগরবাসীকে যেন গ্রিন এবং ক্লিন সিটি উপহার দিতে পারি। এই ক্ষেত্রে আমাদের পাশাপাশি নগরবাসীকে অনুরোধ থাকবে, সবাই যেন আমরা এগিয়ে আসি, আমরা একটা পরিচ্ছন্ন নগর যেন আমরা সবাই দেখতে পারি। জি, অনেক ধন্যবাদ ডক্টর শামস। আমরা আয়োজনে একদম শেষ পর্যায়ে কি বলবেন? আমি আপনাদের জন্য শুভকামনা করব যে ভবিষ্যতের যে বাংলাদেশ আমরা পাবো, সেটা এখনকার থেকে আরও বেশি গ্রিন এবং ক্লিন হবে, এবং সেইটা এমনি এমনি হবে না, আপনাকে এবং আমাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জি, আমি জাস্ট একটা ওনাদের পক্ষে যে একটু বলতে চাচ্ছি যে আমরা আজকে থেকে আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যারা এখানে আসছি, আমরা নিজেদের ঘর থেকেই আমরা এই চর্চাটা শুরু করব। আমরা ময়লা যত ফেলবো না, আমরা পানি একদিন বা 2 দিনের বেশি পানি জমা থাকবে না, এরকম যদি আমাদের মাইন্ড সেট আপটা যদি আমাদের ক্রিয়েট করতে পারি, আমাদের স্কুল কলেজে যদি আমরা সবাইকে এই কালচারটা ক্রিয়েট করাইতে পারি, তাহলে আমরা মনে হয় আমাদের যে ড্রিম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নটা দেখেছেন, আমরা ওনাকে সেই স্বপ্নটা উপহার দিতে পারবো। জি, অনেক ধন্যবাদ, এবং সেই সাথে শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ আজকের আয়োজনে তারা মূল্যবান প্রশ্ন রেখেছেন, এবং একই সাথে 2 সম্মানিত অতিথিকেও ধন্যবাদ জানাতে চাই। এবং তারা যথার্থই বলেছেন যে গ্রিন সিটি বা গ্রিন এনার্জি নিয়ে যখন আমরা কথা বলি, সেটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না, বরং প্রত্যেকটা নাগরিককেও যার যার জায়গা থেকে বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে হবে। এবং সেটা বিশ্বাস করলেই আমার মনে হয় যে গ্রিন সিটি, ক্লিন সিটি বা গ্রিন এনার্জি নিয়ে আমরা ভবিষ্যতে অনেক দূর এগোতে পারবো। আজকের মতো আয়োজন এখানেই শেষ করছি, এই আশাবাদ ব্যক্ত রেখে RICL প্রেজেন্স মিট দ্য পিপল দেখছিলেন। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।